फ्रेंड्स, दिस इज राजेश। वेलकम टू आरडिएन स्टाडी। सो आज के আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্টার্ট করেছি লার্নিং অ্যান্ড প্যাডাগজি। তার আগে কি কমপ্লিট করা হয়েছিল? চাইল্ড ডেভেলপমেন্ট এবং ইনক্লুসিভ এডুকেশন। আর লার্নিং অ্যান্ড প্যাডাগজির মধ্যে রয়েছে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, ক্রিয়েটিভ লার্নিং সিচুয়েশন, তারপর হচ্ছে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে একের পর এক। কগনিশন, তারপর ইমোশন, মোটিভেশনের থিওরি, ঠিক আছে, তারপর প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, তারপর ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনালিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এই যে টপিকগুলো রয়েছে সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং সিস্টেমেটিকভাবে টপিকগুলো পাশাপাশি প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। যখন আপনারা পরীক্ষার মধ্যে বসবেন তখন বুঝবেন যে সিস্টেমেটিকের গুরুত্ব কতটা। মানে সিস্টেমেটিক একটার পর একটা পড়লে একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে, এবং আপনার সবগুলো ক্লিয়ার হবে। সিস্টেমেটিকভাবে পড়বেন, পরীক্ষার মধ্যে আনসার করতে সুবিধা হবে। মানে প্রশ্নটা আসলে আপনারা ধরতে পারবেন যেটা এখান থেকে এসেছে, এটার আনসার এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক বিষয় কিন্তু অনেক ফ্যাক্টর কাজ করে পরীক্ষার মধ্যে। আর এখান থেকে 5টা প্রশ্ন, ওখান থেকে 3টা প্রশ্ন নিয়ে এসে মানে আমি যদি আপনাদেরকে করাই তাহলে আপনারা ধরতেই পারবেন না প্রশ্নটা কোথায় থেকে এসেছে। সো আমি মনে করি একটার সঙ্গে একটা লিঙ্ক রেখে পড়াশোনা করতে হবে। তার জন্য আরডিএন স্টাডি চ্যানেলে কী করা হয়, একদম সিস্টেমেটিক টপিক ওয়াইজ আলোচনা করা হয়। দেখুন, আমরা কিন্তু জিওগ্রাফি মানে ভূগোল কী করেছি, এই যে আমাদের এসটিজেডি পরীক্ষার 7টা না 8টা ক্লাস করেছি, তারপর কিন্তু আর করতে পারিনি। তার মানে এই নয় যে আমরা টপিক ওয়াইজ করিনি। দেখবেন 7টা ক্লাস 7টাই টপিক ওয়াইজ আছে। ইতিহাস তো আপনারা দেখতে পেয়েছেন, বাংলা দেখতে পেয়েছেন, আপনারা তো এই চ্যানেলের সাথে আছেন, পাশে আছেন, সব কিছু জানেন। তো এখন আমরা স্টার্ট করব বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। তাহলে দেখুন, প্রথমে কি রয়েছে, শিক্ষার সাধারণ ও বিশেষ উদ্দেশ্য। বলা হচ্ছে সায়েন্স অফ টিচিং আলোচনায় একজন শিক্ষকের শিক্ষাদানের সাধারণ ও বিশেষ উদ্দেশ্যকে মাথায় রাখতে হবে। বলা হচ্ছে সায়েন্স অফ টিচিং আলোচনায় একজন শিক্ষক যখন শিক্ষাদান করবেন ওনাকে কী করতে হবে, সাধারণ ও বিশেষ উদ্দেশ্যকে মাথায় রেখে শিক্ষাদান করতে হবে। সাধারণ উদ্দেশ্য বলতে বোঝায় বিষয়গত আলোচনা থেকে শিক্ষার্থীর বিষয়গত দিক সম্পর্কে অবগত হওয়াকে বোঝায়। আর বিশেষ উদ্দেশ্য বলতে বোঝায় বিশেষ পাঠদান থেকে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তন হয়। তাহলে দেখুন, এখানে কি বলা হয়েছে, সায়েন্স অফ টিচিং আলোচনায় একজন শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা সাধারণ আর একটা বিশেষ। বলা হচ্ছে সাধারণ উদ্দেশ্য বলতে বোঝায় বিষয়গত আলোচনা থেকে শিক্ষার্থীর বিষয়গত দিক সম্পর্কে অবগত হওয়া। আর বিশেষ উদ্দেশ্য কি, বিশেষ উদ্দেশ্য হচ্ছে মানে পাঠদান থেকে শিক্ষাদানের যে কাঙ্ক্ষিত আচরণ, এই আচরণটা পরিবর্তন করা। একটা পাঠদান করার পর কিছু বোঝানোর পর শিক্ষার্থীর যেন আচরণের পরিবর্তন হয়। তো এই উদ্দেশ্যগুলি হলো, দেখুন এই উদ্দেশ্য কি, এখানে রয়েছে জ্ঞানমূলক, তারপর বোধমূলক, তারপর প্রয়োগমূলক, আগ্রহমূলক, তারপর হচ্ছে দক্ষতামূলক। তারপরে দেখুন শিক্ষা সহায়ক উপকরণ। কি, শিক্ষা সহায়ক উপকরণ মানে একজন শিক্ষক যখন ক্লাসের মধ্যে পড়াবেন তখন কি কি উপকরণ ব্যবহার করবেন, শিক্ষা বা শিক্ষাদান করার ক্ষেত্রে কোন কোন উপকরণগুলি সহায়ক হিসেবে কাজ করে এইগুলো। তাহলে দেখুন, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক শুধু শিশুর মনস্তাত্ত্বিক দিকগুলো লক্ষ্য রেখে শিক্ষাদান করেন তাহলে তা হবে একপেশে এবং স্বল্পস্থায়ী। বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক যদি শুধুমাত্র মনস্তাত্ত্বিক দিকগুলো লক্ষ্য রেখে ক্লাস করেন আর অন্য বিষয়গুলো মাথার মধ্যে না রাখেন শিক্ষাদান করার সময়, তাহলে ক্লাসটা হবে একপেশে এবং স্বল্পস্থায়ী। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক যদি বিষয় সম্পর্কিত সহায়ক উপকরণ ব্যবহার করেন তাহলে তা হবে দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়ক। মানে শিক্ষক যখন একটি বিষয় পড়াবেন সেই সময় কি করবেন, সেই বিষয় রিলেটেড কিছু উপকরণ ব্যবহার করবেন, ফলে শিক্ষার্থীদের ইন্টারেস্টিং হবে, মানে শিক্ষার্থীরা ক্লাসটা করতে ভালোবাসবে, তাদের ভালো লাগবে, এই বিষয়গুলো শিক্ষক কিন্তু লক্ষ্য রাখবেন। শিক্ষণের ক্ষেত্রে যে সকল উপকরণ শিক্ষণ সহায়ক এবং শিশুর মধ্যে সহজেই বোধগম্য মানে এই শিক্ষা প্রদীপন বা সহায়ক উপকরণ, মানে এইগুলি বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে যে সকল উপকরণ শিক্ষণ সহায়ক হয় এবং ক্লাসের মধ্যে শিশুরা সহজে বুঝতে পারে, তাদের বোধগম্য হয়, এগুলো হচ্ছে শিক্ষা প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ।
মানে যখন একটা ক্লাস করানো হবে, সৌরজগৎ করানো হচ্ছে, সৌরজগৎ রিলেটেড কী করতে হবে, উপকরণগুলো ব্যবহার করতে হবে। এবং এই উপকরণ ব্যবহার করতে গেলে একজন উত্তম শিক্ষকের দরকার, একজন দক্ষ শিক্ষকের দরকার, কারণ ওনাকে বুঝতে হবে যে কোন কোন উপকরণগুলি ক্লাসের মধ্যে ব্যবহার করতে হবে, কোন সময় করতে হবে, সবগুলো মাথার মধ্যে রাখতে হবে। শিক্ষক শ্রেণীকক্ষে 2 ধরনের উপকরণ ব্যবহার করেন। শিক্ষক কী করেন, ক্লাসের মধ্যে 2 ধরনের উপকরণ ব্যবহার করেন। এগুলি হলো সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। দেখুন 2 ধরনের যে উপকরণ রয়েছে এগুলো হচ্ছে, একটা হচ্ছে সাধারণ উপকরণ এবং অপরটি হচ্ছে বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ কি, চক, ডাস্টার এবং পাঠ্যপুস্তক। মনে রাখবেন, সাধারণ উপকরণ হচ্ছে চক, ডাস্টার এবং পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ এগুলি হলো বিষয় সম্পর্কিত উপকরণ। এগুলি কি, এগুলো হচ্ছে বিষয় সম্পর্কিত উপকরণ, মানে কোন বিষয়টা পড়ানো হচ্ছে এই বিষয়ের উপর নির্ভর করে এই উপকরণগুলো লাগবে। যেমন সাধারণ উপকরণ এগুলি ডেইলি লাগবে, চক, ডাস্টার, বই, এগুলো কিন্তু প্রত্যেক দিন লাগে। কিন্তু বিশেষ উপকরণ কি, বিশেষ উপকরণ হচ্ছে সেই সকল উপকরণ যে সকল উপকরণ ব্যবহার করা হয় ক্লাসের সিচুয়েশন বোঝে, ক্লাসের টপিক বোঝে। তাহলে দেখুন, যেমন চার্ট, মডেল, মানচিত্র, ছবি, কম্পিউটার, স্লাইড শো, প্রজেক্টর প্রভৃতি। মূল্যায়ন। শিক্ষণ প্রক্রিয়া তখনই সম্পূর্ণ হবে যখন মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের পরিমাপ করা হবে। শিশু কী শিখছে, কতটা শিখছে, এক্ষেত্রে মূল্যায়নের বিভিন্ন কৌশল ব্যবহার করে শিশুর কাম্য শিখন সামর্থ্য যাচাই করা হয়। মানে মূল্যায়নের মাধ্যমে দেখা হয় শিশু কতটা শিখেছে, কী শিখেছে, তার কতটা অগ্রগতি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। তাকে গ্রেড দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়, নতুন ক্লাসে উত্তীর্ণ করা হয়, বিভিন্ন বিষয় রয়েছে। সো মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কি বলা হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক, মানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া দরকার। তাহলে দেখুন, সকল শিক্ষার্থীর সাথে শিক্ষকের সুসম্পর্ক না থাকলে শিক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করা যায় না। বলা হচ্ছে সকল, মানে ক্লাসের মধ্যে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে শিক্ষকের সুসম্পর্ক বজায় থাকতে হবে। যদি সুসম্পর্ক বজায় না থাকে তাহলে কিন্তু শিক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন হবে না। তারপর হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুসম্পর্ক স্থাপন শিক্ষকের প্রাথমিক শর্ত। বলা হচ্ছে তার জন্য শিক্ষক কী করবেন, শিক্ষার্থীদের জন্য একটা সঠিক সম্পর্ক, মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, একটা গড়ে তুলবেন, যেন শিক্ষকের ক্লাস করতে সুবিধা হয় এবং শিক্ষার্থীরাও যেন ক্লাসটা বা যে পঠন পাঠন চলবে এটা বুঝতে পারে। এবং এটি হচ্ছে শিক্ষকের প্রাথমিক শর্ত, মানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুসম্পর্ক বজায় রাখবেন, এটা শিক্ষকের একটা প্রাথমিক শর্ত, মনে রাখতে হবে। সম্পর্ক শুধু শ্রেণীকক্ষের মধ্যে নয়, শ্রেণীকক্ষের বাইরেও একান্ত জরুরি। বলা হচ্ছে শুধুমাত্র ক্লাসে গিয়ে মানে ক্লাসের মধ্যে ভালো সম্পর্ক এরকম না, ক্লাসের বাইরেও যেন একটা সুসম্পর্ক গড়ে ওঠে, একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে, একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, যেগুলো স্কুলের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করবে, যেগুলো ক্লাসের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করবে, ক্লাসটা সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে, স্কুলের মধ্যে শৃঙ্খলা সব কিছু বজায় থাকবে। তার জন্য শিক্ষক শিক্ষার্থীর একটা সুসম্পর্ক বজায় থাকা একান্ত প্রয়োজন। তারপর শিখন তত্ত্বের বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এটি দেখুন, শিখন তত্ত্বের বিশ্লেষণ পদ্ধতি, প্রসেস অফ প্যাডাগজি। কী বলা হচ্ছে, প্রসেস অফ প্যাডাগজি। উৎপত্তিগতভাবে প্যাডাগজি এর অর্থ সায়েন্স অফ টিচিং বা শিক্ষণের বিজ্ঞান। মনে রাখবেন, প্যাডাগজি কথার অর্থ হচ্ছে সায়েন্স অফ টিচিং বা শিক্ষণের বিজ্ঞান। শিক্ষণের ক্ষেত্রে বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপনের জন্য পূর্ব পরিকল্পনা করতে হয়, বা শিক্ষণ দেওয়ার পূর্বে স্বাভাবিকভাবে একটা পরিকল্পনা মাথায় আসে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়িত করে প্যাডাগজি সেই লক্ষ্যে কাজ করে। বলা হচ্ছে প্যাডাগজি কি, প্যাডাগজি হচ্ছে সায়েন্স অফ টিচিং, মানে শিক্ষণের বিজ্ঞান। তো যখন একজন শিক্ষক ক্লাসের মধ্যে শিক্ষাদান করবেন তার আগে শিক্ষক অনেকগুলো প্ল্যানিং করে আসেন, যে ক্লাসটা আমাকে এইভাবে করতে হবে, এইভাবে কনক্লুড করতে হবে, এইভাবে শেষ করতে হবে, মাঝে আমাকে এইভাবে কিছু প্রশ্ন করতে হবে, এই মেথডের মাধ্যমে পড়াতে হবে, এই শিক্ষণ উপকরণগুলো ব্যবহার করতে হবে, যেন শিশুরা বা শিক্ষার্থীরা সেই সকল জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে। আর শিক্ষক যে এই প্ল্যানিংটা নিয়ে আসেন, যে প্রথম 5 মিনিট এটা করবেন,
পরের 10 মিনিট এই বিষয় নিয়ে বোঝাবেন, লাস্টে এভাবে শেষ করবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যাডাগজি মানে সায়েন্স অফ টিচিং। সঠিক শিক্ষণের উদ্দেশ্যে শিক্ষকের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন এবং জ্ঞানের সমস্ত দিক বিশ্লেষণ। প্যাডাগজি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ক্রমান্বয়িক ধারা অনুযায়ী। মানে প্যাডাগজি কি, বা প্যাডাগজির বিষয়টা হচ্ছে কিভাবে ক্লাসের মধ্যে পড়ানো হবে, বা সায়েন্স অফ টিচিং। এখন দেখুন প্যাডাগজি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ক্রমান্বয়িক ধারা অনুযায়ী। এখানে বলা হচ্ছে দেখুন, প্রথমে বিষয় বিশ্লেষণ, প্রথমে কি করতে হবে, কোনো একটা বিষয় বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় ধাপে আচরণগত উদ্দেশ্য স্থির করা, দ্বিতীয় ধাপে কি করতে হবে, আচরণগত উদ্দেশ্য স্থির করতে হবে। তৃতীয় ধাপে পদ্ধতি ও কৌশল নির্বাচন করতে হবে। চতুর্থ ধাপে মূল্যায়ন করতে হবে। তারপর দেখুন প্যাডাগজির প্রয়োজনীয়তা। এখানে কি বলা হচ্ছে যে প্যাডাগজির প্রয়োজনীয়তা কি, বিজ্ঞানসম্মত উপায়ে শিক্ষণ কার্য পরিচালিত হলে বিষয়বস্তু যেমন সহজেই শিক্ষার্থীর সামনে তুলে ধরা যায়, তেমনি শিক্ষাদানের উদ্দেশ্যগুলি সফল করা যায়। তাই প্যাডাগজির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। বলা হচ্ছে প্যাডাগজির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণ কি, প্যাডাগজি হচ্ছে কি সায়েন্স অফ টিচিং, ঠিক আছে। তো সায়েন্স অফ টিচিং কি, এটির সাহায্যে আমরা কী করি, বা শিক্ষক কী করেন, বিভিন্ন বিষয় প্ল্যানিং করে আসেন, কীভাবে পড়াতে হবে, কীভাবে বোঝাতে হবে। তিনি ক্লাসটা ভালোভাবে সঠিকভাবে সম্পাদন করার জন্য বিশেষ কৌশল অবলম্বন করেন। হ্যাঁ, তার জন্য আমাদের প্যাডাগজির কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাজ এ টিচার যখন আমরা স্কুলের মধ্যে যাব, তো আমাদের কি প্যাডাগজির প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা প্রি প্ল্যানিং করে যাব যে এইভাবে আমাদেরকে পড়াতে হবে ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে। এখন দেখা যাক, এখন কি বলা হচ্ছে দেখুন, প্রয়োজনীয়তা রয়েছে যেমন এখানে কি, উপযুক্ত শিক্ষণ পদ্ধতির প্রয়োগ, কারণ প্যাডাগজির মাধ্যমে আমরা কি করতে পারি, উপযুক্ত শিক্ষণ পদ্ধতির প্রয়োগ করতে পারি। প্যাডাগজির উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ছাড়া সম্ভব নয়। বলা হচ্ছে প্যাডাগজি মানে ক্লাস পরিচালনা করা উপযুক্ত পদ্ধতি ছাড়া সম্ভব নয়, তার জন্য দরকার প্যাডাগজি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পাঠদান হয় বলে বিষয় অনুযায়ী পদ্ধতির প্রয়োগ হয় এবং শিক্ষণ পদ্ধতিকে স্পষ্টভাবে পরিচালনা করা যায়। অর্থপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া, প্যাডাগজির মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া গড়ে তুলতে পারি। দেখুন শিশু শিক্ষার্থীদের কাছে প্যাডাগজি অনুযায়ী শিক্ষণ হলে তা অর্থপূর্ণ ও সহজবোধ্য হয়ে ওঠে। বলা হচ্ছে প্যাডাগজি অনুযায়ী যখন ক্লাসগুলো করানো হয়, হ্যাঁ কোনো প্ল্যানিং অনুযায়ী, তখন কিন্তু এগুলো অর্থপূর্ণ, ক্লাসগুলি অর্থপূর্ণ ও সহজবোধ্য হয়, কারণ উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, শিক্ষা প্রদীপন, শিক্ষণের কৌশল প্রভৃতি ব্যবহার করা হয়। কারণ টিচার যখন প্যাডাগজি মানে টিচার যখন ক্লাসটা করবার আগে প্ল্যানিং করে আসেন, কোন সময় কোনটা ব্যবহার করবেন, কোন শিক্ষা প্রদীপনটা ব্যবহার করবেন, কোন শিক্ষণ কৌশলটা তিনি গ্রহণ করবেন, এগুলো করে যখন ক্লাসটা করতে আসেন, তখন কিন্তু শিক্ষার্থীরাও ভালোভাবে বুঝতে পারেন। কারণ টিচার প্ল্যানিং করে আসেন এইভাবে বোঝাবো, তাহলে শিশুদের বুঝতে সুবিধা হবে এবং শিশুদের কাছে সেই ক্লাসগুলো বোধগম্য হয়। বিষয়বস্তু সহজেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায়। দেখুন নির্দিষ্ট ক্রমান্বয়িক ধারায় বিষয়বস্তু উপস্থাপন করা হয় বলে বিষয়বস্তু সারমর্ম শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া যায়। মনস্তাত্ত্বিক উপাদানের ব্যবহার, এবং কি করতে হবে, মনস্তাত্ত্বিক উপাদান ব্যবহার করতে হবে। প্রেরণা, আগ্রহ, প্রক্ষোভ এগুলো জাগরণ করে পড়াতে হবে। তারপর হচ্ছে শিক্ষণের মৌলিক প্রক্রিয়া। দেখুন বলা হচ্ছে শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যা শ্রেণীকক্ষের মধ্যে সংগঠিত হয়। তাহলে শিক্ষণ কী প্রক্রিয়া, এটা শ্রেণীকক্ষের মধ্যে সংগঠিত হচ্ছে। এই শিক্ষণের মাধ্যমে শিক্ষক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে এবং তার মাধ্যমে শিক্ষকও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। বলা হচ্ছে দেখুন শিক্ষণ যে শুধু শ্রেণীকক্ষের মধ্যে সম্পন্ন তা নয়, শিক্ষণ যে শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে সম্পন্ন হবে তা নয়, শ্রেণীকক্ষের বাইরেও যেমন বিদ্যালয়ের করিডোর, ক্যান্টিন, খেলার মাঠ, বিদ্যালয় প্রাঙ্গণ প্রভৃতি স্থানে করতে পারে। মানে বাইরেও করতে পারে, একজন আরেকজনের মাধ্যমে আলোচনা করছে, বিদ্যালয়ে মাঠের মধ্যে বসে আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু হ্যাঁ অনেক কিছু শিশুরা শিখছে। যেটাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা, এবং শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষণ হয় তা প্রথাযুক্ত শিক্ষা। যেটা ক্লাসের মধ্যে হয় এটা প্রথাযুক্ত, আর ক্লাসের বাইরে যেগুলো পরিবেশ থেকে ধীরে ধীরে হয় এবং নিজ প্রক্রিয়ায় হয়, এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। একদিন ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল নিয়ে আলোচনা করব। দেখি আগে সিলেবাসটা শেষ হোক তারপর, কারণ আরডিএন স্টাডি আপনাদের সাথে এবং পাশে সিলেবাস অনুযায়ী ক্লাস করবে। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই নোটগুলো যারা
মনে করেন যে আরডিএন স্টাডি চ্যানেলের নোট নেবেন, আপনারা এই নোটগুলো সিস্টেমেটিকভাবে পেয়ে যাবেন, কারণ নোটের মধ্যে এগুলো ইনক্লুড করা হবে। আর যারা মনে করেন যে নোট নেবেন না, তাহলে আপনারা যদি মনে করেন যে ক্লাসটা আপনাদের কাজে আসছে, নোটগুলো আপনাদের কাজে লাগবে, তাহলে আপনারা মানে লিখে নিন, আপনারা এগুলো রাইট ডাউন করুন। হ্যাঁ, সবার জন্য সুবিধা আছে, আরডিএন স্টাডি সবার জন্য সুবিধা দেয়। যারা নোট নেবে তারা নোট নেবে, আর যারা নোট নেবে না আপনারা কী করতে পারেন, আপনারা এগুলো লিখে রাখতে পারেন। তারপর দেখুন 10 তারিখ থেকে নোট প্রোভাইড করা হবে, নোট কমপ্লিট। আপনারা ফোন করতে পারেন 8794928503, আর একটা হচ্ছে 6009186104। আর তাছাড়া আপনারা এসটিজিটি পরীক্ষার নোট নিতে পারেন, নোটগুলো প্রোভাইড করা হচ্ছে, অনেকেই নোটগুলো নিয়েছেন। আর 1 মাসের মধ্যে আপনারা ট্যাট 1-এর নোটও পেয়ে যাবেন। আর যারা সায়েন্সের আছেন আপনারা সাইকোলজি, তারপর হচ্ছে বাংলা ইংলিশ নিতে পারেন, এবং পরবর্তী সময়ে এসে ধরুন 25-30 দিন বা 1 মাস পরে এসে আপনারা কি নিতে পারেন, সায়েন্সটা আর ম্যাথ নিতে পারেন। তো তারপর দেখুন শিক্ষণের মৌলিক প্রক্রিয়ার সাথে যে বিষয়গুলো যুক্ত তা হলো শিক্ষণের পর্যায়, শিক্ষণের গঠন, শিক্ষণ পদ্ধতি। তারপর দেখুন শিক্ষণের বৈশিষ্ট্য, একটু শিক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেই। শিক্ষণ হলো পরিকল্পনাযুক্ত। তাহলে শিক্ষণ কি? এটি হচ্ছে একটা টিচিং, হচ্ছে একটা পরিকল্পনাযুক্ত। দক্ষতা নির্দেশনার সাথে শিক্ষণযুক্ত। শিক্ষণ শিক্ষণের কারণ, শিক্ষণের মধ্যে সহানুভূতি এবং সহমর্মিতা থাকবে, অবশ্যই থাকবে। শিক্ষণ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিযুক্ত। শিক্ষণ নির্বাচিত কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করে। শিক্ষণ সবসময় প্রগতিশীল হয়। কার্যকারিতার সুযোগ প্রতিবিধান করে। শিক্ষণ সংশোধনযোগ্য। শিক্ষক শিক্ষার্থীদেরকে পরিবেশের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। শিক্ষণ প্রক্রিয়ার চালক, মানে দেখুন এখানে কি আছে, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যপুস্তক, শিক্ষণ পদ্ধতি, শিক্ষা সহায়ক উপাদান, শ্রেণীকক্ষের পরিবেশ। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে শিক্ষণ প্রক্রিয়ার চলক কী কী বিষয় থাকবে যখন শিক্ষণ প্রক্রিয়া চলবে। একজন শিক্ষক থাকবেন, টিচার থাকলে স্টুডেন্ট থাকবে, পাঠ্যপুস্তক থাকবে, বই তো থাকবেই, শিক্ষণ পদ্ধতি থাকবে, কোন পদ্ধতিতে পড়ানো হবে, কোন মেথড গ্রহণ করা হবে, শিক্ষা সহায়ক উপকরণ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, এগুলো তো থাকবেই। তারপর শিক্ষণের শ্রেণীকক্ষের পরিবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশ ছাড়া কিছুই হয় না, পরিবেশ লাগবে। মানে যখন ক্লাসের মধ্যে পড়ানো হবে তখন কিন্তু সেই পরিবেশটা মানে পড়ানোর মতো একটা পরিবেশ থাকতে হবে বা সৃষ্টি করতে হবে। তারপর দেখুন উপরোক্ত চলকগুলোকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। স্বাধীন চলক শিক্ষা, তারপর হচ্ছে অধীন চলক শিক্ষা, তারপর হচ্ছে অন্তর্ভুক্ত চলক, পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষের পরিবেশ, শিক্ষণ পদ্ধতি। এখন দেখুন শিক্ষণের প্রকৃতি, নেচার অফ টিচিং, এগুলো একটু জেনে নেই। শিক্ষণ একমুখী নয়, শিক্ষণ দ্বিমুখী নয়, শিক্ষণ হচ্ছে ত্রিমুখী পদ্ধতি। কীরকম? এটা হচ্ছে কীরকম? ত্রিমুখী। এখানে যদি টিচার থাকে তাহলে এটা স্টুডেন্ট, আর এখানে এনভায়রনমেন্ট দরকার। ঠিক আছে, মনে থাকবে। এই যে ত্রিমুখী প্রক্রিয়া, এটা কে বলেছিলেন? জন ডিউই বলেছিলেন। শিক্ষণ হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া। আর দ্বিমুখী প্রক্রিয়া কে বলেছিলেন? শুধুমাত্র টিচার এবং স্টুডেন্ট, এটা বলেছিলেন আমাদের স্মিথ। তারপরে দেখতে হবে স্মিথ কিনা, তারপর একটু দেখে নেব। ঠিক আছে, তারপর আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপর দেখুন শিক্ষণ অধীন প্রক্রিয়া নয়, শিক্ষণ হয় প্রথাগত এবং প্রথা বহির্ভূত, শিক্ষণ সময় ও স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপর দেখুন শিক্ষণ প্রক্রিয়া কি? শিক্ষণ প্রক্রিয়া আলোচনার সাথে 3টি বিষয় যুক্ত। এগুলো হলো শিক্ষণ পর্যায়, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণের গঠন। এখন দেখুন শিক্ষণ পর্যায়, প্রি অ্যাক্টিভ প্রেজ, ইন্টারঅ্যাক্টিভ প্রেজ, আর কতটুকু আছে একটু দেখে নেই, সে অনুযায়ী পড়াতে হবে। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। এটার জন্য মনে হয় আমাদের পার্ট 2 দরকার হবে। দেখি কি করতে পারি, একটু তাড়াতাড়ি ক্লাসটা করার চেষ্টা করবো। দেখুন কি সুন্দর সিস্টেমেটিক নোট, আপনারা তো নোটগুলোও দেখে নিচ্ছেন কীরকম। দেখুন শিক্ষণ পর্যায়ের মধ্যে কী রয়েছে? প্রি অ্যাক্টিভ প্রেজ। এটা হচ্ছে এই পর্যায়টির উদ্দেশ্য পরিকল্পনা স্থির করে।
এবং কিভাবে এই প্রকৃত উদ্দেশ্য পৌঁছানো যাবে তার উপায় বলে। মানে শিক্ষণ পর্যায়ে প্রি অ্যাক্টিভ প্রেস কি একদম প্রথমের পর্যায়ে, মানে একদম ক্লাস স্টার্ট করবার পূর্বের পর্যায়ে, এবং এখানে পরিকল্পনা স্থির করা হয়। ইন্টারেক্টিভ প্রেস কি এ পর্যায়ে প্রয়োগ, তারপর হচ্ছে শ্রেণীকক্ষের পরিবেশ অনুধাবন, আত্মসংযোগের জন্য সক্ষমতা ও আচরণ বিন্যাস ব্যাখ্যা করা হয়। মানে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, মানে যখন এটা ক্লাস চলাকালীন, একদম যখন ক্লাসটা চলছে। আর পোস্ট অ্যাক্টিভ প্রেস কি কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তনের জন্য মূল্যায়ন অবলম্বন করা, মানে শিশুকে যে শেখানো হলো তারা কতটুকু শিখেছে তার জন্য মূল্যায়ন করা। তাহলে দেখুন প্রি অ্যাক্টিভ কি ক্লাস স্টার্ট করবার পূর্বে যে প্ল্যানিংটা হয়, আর ইন্টারেক্টিভ ক্লাস করানোর সময় যেভাবে করানো হয়, টিচিং লার্নিং প্রসেসটা যেভাবে চলে। পোস্ট অ্যাক্টিভ হচ্ছে পরবর্তী সময়ে ক্লাসের শেষে, এবং যখন মূল্যায়ন করা হয় মানে শিশুরা কতটুকু শিখেছে, তাদের আচরণের কতটা পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো দেখা হয়। শিক্ষণ পদ্ধতি এগুলি কি বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য শিক্ষণ পদ্ধতি বক্তৃতা পদ্ধতি, আর এই মেথডগুলো যে আমি প্রথম করিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, লেকচার মেথড, স্টোরি টেলিং মেথড, প্লেওয়ে মেথড, অনেক কিছু করিয়েছিলাম, ডাল্টন মেথড, হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, এইগুলোর কথা এখানে বলা হচ্ছে। আলোচনা পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতি ইত্যাদি। শিক্ষণ এর গঠন এটা কি দেখি চলুন। শিক্ষণ গঠন তিন ধরনের প্রধান উপাদান আছে। এগুলো হলো প্রতীক, নির্দেশক, তারপর হচ্ছে শিক্ষণ হলো ভাষাগত প্রক্রিয়া, শিক্ষণ যৌক্তিকতার সমষ্টি। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে প্রতীক বা নির্দেশক। এগুলো কি শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন শিক্ষাদান করেন তখন তিনি মাঝে মধ্যে চিহ্ন বা নির্দেশক ব্যবহার করেন বিভিন্ন স্তরে। এভাবে শিক্ষক শিক্ষার্থীকে মনোযোগ করে তোলেন। এবার প্রতীক বা নির্দেশক ব্যবহার করেন শিক্ষক, এইগুলি ব্যবহার করে শিক্ষক কী করেন, ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট করেন। শিক্ষণ হলো ভাষাগত প্রক্রিয়া। এটা কি শিক্ষক যখন শ্রেণীকক্ষের মধ্যে বিষয়বস্তু উপস্থাপন করেন, কোনো বিষয়ের ব্যাখ্যা করেন বা শিক্ষার্থীদেরকে পড়া দেন বা তখন সব কিছুর মাধ্যম হয় ভাষা। ভাষা প্রকাশের দক্ষতায় শিক্ষক এর সাফল্য এনে দিতে পারে। মানে বলা হচ্ছে ভাষার দক্ষতা, একজন শিক্ষকের ভাষার দক্ষতা থাকতে হবে, সে ভালোভাবে ভাষা ইউজ করতে হবে এবং ক্লাসটা ভালোভাবে পরিচালনা করতে হবে, ইন্টারেস্টিং করতে হবে, সহজ থেকে জটিলের দিকে যেতে হবে, তার জন্য ভাষার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষণ যৌক্তিকতার সমষ্টি। এটা কি শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াকে সফল করতে যৌক্তিকতার পথ অনুসরণ করেন, সাফল্যের পিছনে যুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে যখন একটা ক্লাস করানো হবে তখন যুক্তিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেগুলি যুক্তিযুক্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। শিক্ষণ এর সামাজিক পটভূমিকা, সামাজিক ধ্যান ধারণার প্রভাব, ধর্মীয় পটভূমি, সমাজবোধ, অর্থনৈতিক অবস্থা, সামাজিকরণ, সামাজিক পরিবর্তন, এই সকল বিষয়গুলির উপর মানে শিক্ষণ প্রক্রিয়া কিন্তু কী করে, এটাকে কী বলবো, মানে এই সকল বিষয় একটা ফ্যাক্টর, এগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আবার বলি, সামাজিক ধ্যান ধারণার প্রভাব, ধর্মীয় পটভূমি, সমাজবোধ, অর্থনৈতিক অবস্থা, সামাজিকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, সামাজিক পরিবর্তন। তারপর দেখুন শিক্ষণের মৌলিক বিষয়, বেসিক প্রসেস অফ লার্নিং। দেখুন শিক্ষণ দুইভাবে হতে পারে। শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যাকে ফর্মাল লার্নিং বলে, আবার গ্রন্থাগারে গিয়ে শিক্ষণ লাভ হতে পারে, যাকে ইনফর্মাল লার্নিং বলে। মানে শিক্ষণ দুই ধরনের হতে পারে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল নিয়ে আলোচনা করব। ফর্মাল যেটা পুঁথিগত বিদ্যা, একদম ডিসিপ্লিন সব কিছু থাকবে। ইনফর্মাল, হ্যাঁ, যেটা পরিবেশ থেকে আমরা শিখতে পারি, দেখে দেখে শিখতে পারি, যেটার মধ্যে এত স্ট্রেস দেওয়া হয় না। শিক্ষণের প্রক্রিয়া তিনটি বিষয়ের সঙ্গে যুক্ত। এগুলো হলো শিক্ষণ পদ্ধতির স্তর বিন্যাস, শিক্ষণ পদ্ধতির বিস্তার, স্বশিক্ষণ বিস্তার। এখানে দেখুন বলা হচ্ছে শিক্ষণ পদ্ধতির স্তর বিন্যাস। শিক্ষণ প্রক্রিয়া মৌলিক স্তরের তিনটি উপাদান রয়েছে। একটা হচ্ছে মেমোরি লেভেল অফ লার্নিং প্রসেস, আন্ডারস্ট্যান্ডিং অফ লার্নিং প্রসেস, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং প্রসেস, রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং প্রসেস। শিক্ষণ পদ্ধতির বিস্তার। দেখুন শিক্ষণ পদ্ধতির বিস্তারের মধ্যে কি রয়েছে, এই বিস্তারকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর। কগনিটিভ হচ্ছে রিলেটেড টু ব্রেন, এফেক্টিভ হচ্ছে রিলেটেড টু আওয়ার মাইন্ড, মনে রাখবেন, আর সাইকোমোটর হচ্ছে রিলেটেড টু আওয়ার হ্যান্ড। যেমন আমি যেটা লিখছি এখন, এটা হচ্ছে সাইকোমোটরের কাজ। হ্যাঁ,
তারপর হচ্ছে স্বশিক্ষণ পদ্ধতি। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদানকে স্বশিক্ষণ বলা হয়। শিক্ষার্থী কেন্দ্রিক যে পাঠদান এটাকে স্বশিক্ষণ পদ্ধতি বলা হয়। এই স্বয়ং শিক্ষণের কৌশলগুলি হচ্ছে, দেখুন, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, নিজের ক্ষমতা অনুযায়ী শিক্ষা। এই শিক্ষণের নতুন জ্ঞানকে এমনভাবে কতগুলো স্তরে বিন্যস্ত করা হয় যাতে শিক্ষার্থীরা সহজে শিখতে পারে। দেখুন কি সুন্দরভাবে নোটগুলো কমপ্লিট করা হয়েছে। তারপর হচ্ছে পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন। এখানে ব্যক্তিগতভাবে শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া হয়। কিসের উপর? পার্সোনালাইজড মানে হচ্ছে ব্যক্তিগত, পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন মানে এখানে ব্যক্তিগতভাবে শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষণের খুব দ্রুত অধ্যয়নের বিষয় সরবরাহ করা হয়। শিক্ষণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো একটু দেখতে হবে, গুরুত্বপূর্ণ। দেখুন, শিক্ষণের দ্বারা ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে, নতুন আচরণ তারা গ্রহণ করে। কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন হলো শিক্ষণ। শিক্ষণ ব্যক্তিকে যে কোনো ধরনের অভিযোজন এর উপযোগী করে তোলে। শিক্ষণ এর ফলে বিকাশ ঘটে, মানে শিক্ষণের ফলে কিন্তু আমাদের বিকাশ ঘটে, ডেভেলপমেন্ট ঘটে, লার্নিংয়ের ফলে ডেভেলপমেন্ট হয়। শিক্ষণ, এটা কে বলেছিলেন? ভাইগোটস্কি। শিক্ষণ প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। শিক্ষণ ব্যক্তির কর্মধারার পরিবর্তন আনে। শিক্ষণ সার্বজনীন ও ধারাবাহিক, এটা সার্বজনীন এবং ধারাবাহিকভাবে চলে। শিক্ষণ হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, এটার একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য অনুসারে সবাই অগ্রসর হয়। শিক্ষণ উদ্বোধক ও প্রেরণার পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভর করে। শিক্ষণ কিন্তু প্রেরণার উপর নির্ভর করে। বলা হয় যে লার্নিংয়ের প্রথম যে কাজ এটাই হচ্ছে মোটিভেশন, মোটিভেশন থাকতে হবে। শিক্ষণ এর জন্য প্রয়োজন অনুশীলন। এখন মোটিভেশন বললে দু ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনালটা বিশেষ জরুরি। শিশুরা কিভাবে চিন্তা করে ও শিখে? শিশুরা সর্বদাই কর্মচঞ্চল, তারা কর্মচঞ্চল থাকে, প্রশ্নাবলী করে, মানে তারা দেখবেন, মানে অনেক শিশু আছে এত পরিমাণে প্রশ্ন করে যে আপনার প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হবেন। গভীর আগ্রহ ও শক্তিতে ভরপুর। শিশু তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে সক্রিয় পরিবেশ থেকে শিক্ষা লাভ করে। তারপর শিশুরা দেখে, কথা বলে, ঘ্রাণ করে, স্পর্শ করে, গন্ধ শুকে, রং করে, স্বাদ গ্রহণ করে, এভাবেই তারা শেখে। শিশুদের চিন্তা করা ও শেখার মধ্যে কোনো প্রতিবন্ধকতা এলে তাদের মানসিক, চিন্তাশীল ও জ্ঞানগত বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শেখার সক্ষমতা ও জটিল চিন্তা করার শিশুর বৃদ্ধি ও সমস্যা শনাক্তকরণে সহায়ক। তারপর হচ্ছে শিশুরা সংযোগ রক্ষা এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে। শিশুরা অনুকরণের মাধ্যমে শেখে। তারপর হচ্ছে সৃজনশীল বিভিন্ন কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করে। শিশুরা প্রেষণার মাধ্যমে শিক্ষা লাভ করে। শিশুরা খেলাধুলার মাধ্যমে শিক্ষা লাভ করে। তো এই ছিল আমাদের টিচিং লার্নিং, বেসিক প্রসেস অফ টিচিং লার্নিং, ঠিক আছে। অ্যান্ড চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং, মানে শিশুরা কীভাবে শেখে, এটা কিন্তু একটা টপিকই। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।